আজকে আমরা আমাদের ফিনান্সের চতুর্থ লেকচারে সবাইকে আমি স্বাগতম জানাচ্ছি। আজকে বিশেষ করে আমরা যে পরিস্থিতিতে আছি, আমরা আমাদের ডিএমআরসি কে অনেক মিস করছি। ডিএমআরসি যাতে ভবিষ্যতে আবার শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীদের পদচারণায় মুখরিত হয়ে ওঠে, সেই আশা এবং শুভ কামনা করে আমি আজকে আমাদের ফিনান্সের চতুর্থ লেকচার শুরু করতে যাচ্ছি। তোমরা অলরেডি ফিনান্সের 3টা ক্লাস বা 3টা লেকচার তোমরা আশা করি করেছো, যেখানে আমাদের ফিনান্স, ব্যাংকিং ও বীমা দ্বিতীয় পত্র সম্বন্ধে তোমাদের সিলেবাস, পরীক্ষায় কিভাবে আসবে, বোর্ড সিলেবাস কিরকম, সেই সম্বন্ধে আশা করি তোমরা একটা ধারণা পেয়েছো এবং প্রথম অধ্যায় সম্বন্ধে আশা করি তোমরা একটা ধারণা পেয়েছো। আজকে আমি ফিনান্সের দ্বিতীয় অধ্যায় নিয়ে তোমাদের লেকচার দেওয়ার চেষ্টা করব। তোমরা আশা করি সবাই ভালোভাবে খেয়াল করে শুনবে এবং প্রতিটা লেকচার যদি তোমরা ভালোভাবে শুনতে পারো, বুঝতে পারো এবং মনোযোগ দিয়ে খেয়াল করো, তাহলে আশা করি তোমাদের এই অধ্যায় নিয়ে কোনো সমস্যা থাকবে না। আগে আমি আমার পরিচিতিটা দিয়ে নিচ্ছি। আমার নাম মুক্তার হোসেন, লেকচারার ফিনান্স, ব্যাংকিং ও বীমা, ডক্টর মাহবুবুর রহমান, মোল্লা কলেজ। তো আমি প্রথমেই বলে নিয়েছিলাম আজকে আমরা ব্যাংকিং অংশের দ্বিতীয় অধ্যায়, এটা নিয়ে আজকে আমরা আমাদের আলোচ্য বিষয় বা আলোচনা আমরা করব। আমাদের দ্বিতীয় অধ্যায়ের নাম হচ্ছে কেন্দ্রীয় ব্যাংক। আর এই অধ্যায়ে আমরা যে বিষয়গুলো শিখবো সেগুলো তোমরা আশা করি দেখতে পাচ্ছ। কেন্দ্রীয় ব্যাংক সম্বন্ধে আমরা ধারণা দিব, কেন্দ্রীয় ব্যাংকের আওতা পরিধি কিরকম হয়ে থাকবে, কেন্দ্রীয় ব্যাংকের উদ্দেশ্য ও কার্যাবলী, কেন্দ্রীয় ব্যাংকের ঋণ নিয়ন্ত্রণ পদ্ধতি, নিকাশ ঘরের ধারণা এবং নিকাশ ঘরের কার্যাবলী, এই ধরনের বিষয়গুলো নিয়ে মূলত আজকে আমরা আমাদের আলোচনা বিষয় আমাদের থাকবে। তো আমরা দেরি না করে আমরা আমাদের সংজ্ঞায় চলে যাই। কেন্দ্রীয় ব্যাংক সংজ্ঞায় যাওয়ার আগে তোমাদের কিছু কথা না বললেই নয়। মূলত মুদ্রা ব্যবস্থা আবিষ্কারের মাধ্যমেই ব্যাংকিং ব্যবস্থা বিকাশ লাভ করতে থাকে। এই ব্যাংকিং ব্যবস্থা বিকাশ লাভ যখন করা শুরু করে, তখন এই ব্যাংকিং ব্যবসাকে নিয়ন্ত্রণের জন্য বা ব্যাংকিং ব্যবসাটা যেন সঠিকভাবে, সুষ্ঠুভাবে প্রতিটা দেশে তার কার্যক্রম চালিয়ে যেতে পারে, তার জন্য একজন নীতি নির্ধারকের দরকার হয়ে পড়ে। এই প্রয়োজনীয়তা তাগিদ থেকে মূলত আমাদের কেন্দ্রীয় ব্যাংকের বিকাশ লাভ করা শুরু করে বা কেন্দ্রীয় ব্যাংকের প্রয়োজনীয়তা আমরা অনুভব করতে থাকি। তো কেন্দ্রীয় ব্যাংকের সংজ্ঞাটা তোমাদের অনেক বইয়ে অনেক লেখক অনেকভাবে প্রদান করেছে, তবে সার্বিক বিবেচনায় মূল যেই সংজ্ঞা যেটা আসবে সেটা তোমরা উপরে দেখতে পাচ্ছ। আমি একটু করে তোমাদের শোনাচ্ছি। কেন্দ্রীয় ব্যাংক হচ্ছে দেশের অর্থ ব্যবস্থা ও মুদ্রা বাজারের গতি নির্ধারক, নিয়ন্ত্রক, অভিভাবক এবং মুদ্রা ইস্যুকারী এবং সর্বোপরি দেশের অর্থনীতি নিয়ন্ত্রণকারী একটি ব্যাংক, যে দেশের সমগ্র অর্থনৈতিক ব্যবস্থাকে নিয়ন্ত্রণের চেষ্টা করা হবে। এই কেন্দ্রীয় ব্যাংক আমাদের সরকারি মালিকানায় প্রতিষ্ঠিত হয়ে থাকে এবং নিয়ন্ত্রণ ক্ষমতাটাও সরকারের হাতে থাকে। এই হচ্ছে আমাদের কেন্দ্রীয় ব্যাংকের সংজ্ঞা। কেন্দ্রীয় ব্যাংকের সংজ্ঞা সম্বন্ধে মোটামুটি আমরা একটু ধারণা লাভ করলাম আশা করি। এখন আমরা চলে যাব কেন্দ্রীয় ব্যাংকের উৎপত্তি ও ক্রমবিকাশ। আমি প্রথমেই বলে নিয়েছিলাম যে মূলত মুদ্রা ব্যবস্থা আবিষ্কারের মাধ্যমে ব্যাংকিং ব্যবস্থা বিকাশ লাভ করে এবং এই ব্যাংকিং ব্যবস্থা বিকাশ লাভ করার মধ্য দিয়ে কেন্দ্রীয় ব্যাংকের আবিষ্কার শুরু হয়। তো বিভিন্ন প্রেক্ষাপটে বা বিভিন্ন দশকে কেন্দ্রীয় ব্যাংক বিকশিত হতে শুরু করে। তার মধ্যে কেন্দ্রীয় ব্যাংকের সূচনা যেখান থেকে শুরু হয় সেই জায়গাটা আমি তোমাদের একটু দেখাচ্ছি। সেটা হচ্ছে রিক্স ব্যাংক অফ সুইডেন, বিশ্বের প্রথম কেন্দ্রীয় ব্যাংক, যা 1656 সালে প্রতিষ্ঠিত হয় এবং পরবর্তীতে সুইডেন সরকার 1668 সালে এই ব্যাংকে রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি বা মর্যাদা প্রদান করে। পরবর্তীতে আমাদের 1694 সালে কেন্দ্রীয় ব্যাংক হিসেবে ইংল্যান্ডে ব্যাংক অফ ইংল্যান্ড প্রতিষ্ঠিত হয়, যাকে মাদার অফ সেন্ট্রাল ব্যাংক বলা হয়। এখন কেন মাদার অফ সেন্ট্রাল ব্যাংক বলা হয় আমি আবারও বলতেছি। 1694 সালে আধুনিক ব্যাংক হিসেবে কেন্দ্রীয় ব্যাংক ব্যাংক অফ ইংল্যান্ড প্রতিষ্ঠিত হয়, যাকে মাদার অফ সেন্ট্রাল ব্যাংক হিসেবে ইংল্যান্ড সরকার বা সর্বোপরি সবাই মেনে নিতে বাধ্য হয় বা স্বীকারোক্তি দেয়। এখন কেন ব্যাংক অফ ইংল্যান্ডকে মাদার অফ সেন্ট্রাল ব্যাংক বা সকল কেন্দ্রীয় ব্যাংকের জননী বলা হয়? মূলত ব্যাংক অফ ইংল্যান্ডকে আধুনিক কেন্দ্রীয় ব্যাংকের জননী বলা হয় কারণ এই ব্যাংক যে নিয়ম নীতি এবং নীতি নির্ধারকের মাধ্যমে প্রতিষ্ঠিত হয়েছিল, পরবর্তীতে যতগুলা কেন্দ্রীয় ব্যাংক প্রতিষ্ঠিত হয়েছে তারা সবাই এই ব্যাংক কর্তৃক প্রদত্ত নিয়ম নীতি অনুসরণ করে তাদের ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করে। এই জন্যই মূলত এই ব্যাংকে মাদার অফ সেন্ট্রাল ব্যাংক বা সকল কেন্দ্রীয় ব্যাংকের জননী নামে অভিহিত করা হয়। এখন আসো আমাদের এইভাবে 1694 সালে ব্যাংক অফ ইংল্যান্ড প্রতিষ্ঠা পাওয়ার পর থেকে এর পরবর্তী পর্যায়ে আমেরিকা, ইউরোপ, বিভিন্ন বহির্বিশ্বে ধীরে ধীরে কেন্দ্রীয় ব্যাংক স্থাপন করা শুরু হতে থাকে। আর আমাদের এশিয়া মহাদেশের অংশটুকু আমি এখন আলোচনায় আসবো। আমাদের এশিয়া মহাদেশে 1882 সালে জাপানে ব্যাংক অফ জাপান প্রতিষ্ঠার মাধ্যমে আমাদের কেন্দ্রীয় ব্যাংকের সূচনা শুরু হয়। তার মানে আমাদের কেন্দ্রীয় ব্যাংক সূচনার ক্ষেত্রে জাপান একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এর পরবর্তীতে 1945 সালে ভারতবর্ষে দি রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া প্রতিষ্ঠা করা হয়।
তার পরবর্তীতে 1948 সালে দেশ স্বাধীন হওয়ার পূর্বে 1948 সালে পাকিস্তানে স্টেট ব্যাংক অফ পাকিস্তান নামে কেন্দ্রীয় ব্যাংক প্রতিষ্ঠা করা হয়। দেশ স্বাধীন হওয়ার পর এই স্টেট ব্যাংক অফ পাকিস্তানের পূর্ব অঞ্চলের শাখাকে মূলত আমাদের বাংলাদেশ ব্যাংক হিসেবে প্রতিষ্ঠা করা হয় 1971 সালের 16ই ডিসেম্বর। তো এই হচ্ছে মোটামুটি আমাদের কেন্দ্রীয় ব্যাংকের উৎপত্তি এবং ইতিহাস। প্রতিটা প্রতিষ্ঠান গঠনের পিছনে একটা উদ্দেশ্য বা লক্ষ্য থাকবে, ঠিক তেমনই ভাবে আমাদের কেন্দ্রীয় ব্যাংক গঠনের একটা উদ্দেশ্য বা লক্ষ্য আছে। সেই উদ্দেশ্যগুলো আমরা এখানে পয়েন্ট আকারে তোমাদের দিয়ে দিয়েছি, জাস্ট আমি একটু সংক্ষিপ্তভাবে আলোচনা করব। জনকল্যাণ, আমাদের প্রথম পয়েন্ট হচ্ছে কেন্দ্রীয় ব্যাংক গঠনের মূল উদ্দেশ্য হচ্ছে জনকল্যাণ। আমরা জানি কেন্দ্রীয় ব্যাংক সরকারের পক্ষে বা একটা সরকারের ব্যাংকিং কাঠামোকে সুন্দরভাবে নিয়ন্ত্রণের জন্য কাজ করবে এবং যার মূল লক্ষ্য থাকবে জনকল্যাণ, যেন জনগণ সার্বিকভাবে এই ব্যাংকের মাধ্যমে বা এই ব্যাংকের কর্মকাণ্ডের এবং নীতি নির্ধারণের মাধ্যমে উপকৃত হতে পারবে, এটাই হবে তার প্রধান লক্ষ্য। মুদ্রার প্রচলন, আমরা জানি দেশে মুদ্রা ব্যবস্থা প্রচলিত আছে, কাগজি মুদ্রা। তো এই মুদ্রা কার হাতে থাকে বা কার হাতে তৈরি হয়, যেটা মূলত আমাদের কেন্দ্রীয় ব্যাংকের হাতে এই দায়িত্ব ন্যস্ত করা থাকে। ঋণ নিয়ন্ত্রণ, দেশের বাণিজ্যিক ব্যাংকগুলো যেন সঠিকভাবে সুষ্ঠুভাবে ঋণ নিয়ন্ত্রণ করতে পারে, দেশের মুদ্রা বাজারে বা দেশের মূলধন বাজারে যেন বেশি পরিমাণে ঋণ না দেয়, আবার কম পরিমাণে ঋণ না দেয়, একটা কাম্য অবস্থানে যেন ঋণের পরিমাণটা থাকে, সেটাও নিয়ন্ত্রণ করবে আমাদের কেন্দ্রীয় ব্যাংক। মূল্য স্তরের স্থিতিশীলতা রাখা, আমরা জানি দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিকে মুদ্রাস্ফীতি বলা হয়। এখন একটা দেশের মুদ্রাস্ফীতি বা মূল্যস্ফীতি কিরকম হবে তা নির্ভর করে ওই দেশের অর্থনৈতিক অবস্থার উপর। এখন এই অর্থনৈতিক অবস্থাটা কে ধরবে বা কে নিয়ন্ত্রণ করবে, কার হাতে এই গুরু দায়িত্বটা অর্পিত হবে, সেটা হচ্ছে আমাদের এই কেন্দ্রীয় ব্যাংকের হাতে এই দায়িত্ব আমাদের অর্পিত করা হবে। মূলধন বাজার গঠন ও পরিচালনা, মূলধনের অভাব হলে স্বাভাবিকভাবে কোনো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান বা কোনো ব্যবসায়ী তার কার্যক্রম অব্যাহত রাখতে পারে না। এই কারণে তার মূলধন বাজারকে গঠন, সুষ্ঠু একটা মূলধন বাজার গঠন করে সেখানে সঠিক নিয়ম তান্ত্রিকতা বজায় রেখে যেন সঠিকভাবে সকল কার্যক্রম চলতে পারে, সেই দিকটাও আমাদের বজায় রাখবে কেন্দ্রীয় ব্যাংক, এটাও তার একটা লক্ষ্য। ব্যাংক ব্যবস্থার নিয়ন্ত্রণ, এটা হচ্ছে আমাদের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ পয়েন্ট, যেটা হচ্ছে ব্যাংক ব্যবস্থার নিয়ন্ত্রণ। দেশের বাণিজ্যিক ব্যাংকগুলো যেন সুষ্ঠুভাবে তাদের ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করে, সুদের হার, ঋণের পরিমাণ, এই সকল বিষয়গুলো যেন একটা কাম্য অবস্থানে থাকে, সেটাও নিয়ন্ত্রণ করবে আমাদের লক্ষ্য হবে কেন্দ্রীয় ব্যাংকের। নিকাশ ঘরের দায়িত্ব, যেটা নিয়ে আমরা পরবর্তীতে আলোচনা করব। নিকাশ ঘর হচ্ছে ব্যাংকগুলোর মধ্যে আন্তঃ ব্যাংকিং লেনদেন নিষ্পত্তি সংক্রান্ত যদি কোনো ঝামেলা বা বিবাদের সৃষ্টি হয়, সেটাও সমাধান করার উদ্দেশ্য থাকবে আমাদের কেন্দ্রীয় ব্যাংকের। এবং বহির্বিশ্বের সাথে সম্পর্ক রক্ষা, এই যে আমরা আমাদের দেশের অর্থনৈতিক কার্যক্রম সঠিকভাবে পরিচালনা করব, কিন্তু সেটা একটা তাল মিলিয়ে বা বিশ্বের সাথে তাল মিলিয়ে আমাদের চলতে হবে। সেই তাল মিলানোটার ক্ষেত্রে কে অগ্রণী ভূমিকা পালন করবে, সেটা হচ্ছে আমাদের কেন্দ্রীয় ব্যাংকের একটা অন্যতম প্রধান বা মূল উদ্দেশ্য বা লক্ষ্য আমরা দেখতে পারি। এই হচ্ছে মোটামুটি আমাদের উদ্দেশ্য এবং লক্ষ্য। এর পরবর্তী টপিকে আমরা যাচ্ছি, এটা হচ্ছে আমাদের খুবই একটা গুরুত্বপূর্ণ টপিক, যেটা হচ্ছে আমাদের জ্ঞানমূলক বা বিভিন্ন উদ্দীপকে এটা চলে আসে, যে তফসিলি তালিকাভুক্ত বা শিডিউল ব্যাংক। এটা অলরেডি নামগুলো সহকারে আমরা আলোচনা করে দিয়েছি, যেন শিক্ষার্থীদের তোমাদের কোনো অসুবিধা না হয়, অল্টারনেটিভ ভাবে প্রশ্ন আসলেও যেন তোমরা আশা করি দিতে পারো। এখন এখানে তফসিলি তালিকাভুক্ত বা শিডিউল ব্যাংক আমরা সংজ্ঞাটা একটু দেখি। এখানে কি বলা হচ্ছে, কেন্দ্রীয় ব্যাংকের শর্ত ও নিয়ম নীতি মেনে চলার প্রতিশ্রুতি প্রদান করে যেসব ব্যাংক কেন্দ্রীয় ব্যাংকের সদস্য তালিকায় অন্তর্ভুক্ত হয়, সেই ব্যাংকগুলোকে তফসিলি বা তালিকাভুক্ত ব্যাংক বলে। মানে আমি যদি দেশে একটা বাণিজ্যিক ব্যাংক প্রতিষ্ঠা করতে চাই, আমাকে অবশ্যই আগে কেন্দ্রীয় ব্যাংকের তালিকাভুক্ত হইতে হবে। এবং কেন্দ্রীয় ব্যাংকের তালিকাভুক্ত হলেই আমাকে হবে না, কেন্দ্রীয় ব্যাংকের যেরকম শর্ত নিয়ম নীতি যেগুলো আছে সেগুলো পালন করে আমাকে আমার ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করতে হবে। তার সহজ ভাষায় আমরা বলতে পারি যে বাণিজ্যিক ব্যাংকগুলো কেন্দ্রীয় ব্যাংকের নিয়ম নীতি এবং শর্ত পালন করার অঙ্গীকারে আবদ্ধ হয়ে তার ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করে, সেই ধরনের ব্যাংকগুলোকে আমরা তফসিলি তালিকাভুক্ত বা শিডিউল ব্যাংক হিসেবে আখ্যায়িত করতে পারি। পরবর্তী টপিক আমাদের কেন্দ্রীয় ব্যাংকের কার্যাবলী, যেটা আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টপিক। এইখান থেকে আমাদের জ্ঞানগুলো বিভিন্ন ধরনের উদ্দীপক এখান থেকে আমাদের চলে আসে। তোমরা আশা করি এটা ভালোভাবে একটু মনোযোগ সহকারে খেয়াল করবা। বাণিজ্যিক ব্যাংকের যে কার্যাবলী যেটা আছে, বাণিজ্যিক ব্যাংকের কার্যাবলী তোমরা পরবর্তী অধ্যায়ে জানতে পারবা। যে বাণিজ্যিক ব্যাংক বলতে আমরা বুঝবো জনগণের কাছ থেকে আমানত হিসেবে অর্থ সংগ্রহ করে এবং বিভিন্ন ক্ষেত্রে ঋণ প্রদানের মাধ্যমে সেটা বিনিয়োগ করে। এটা হচ্ছে আমাদের বাণিজ্যিক ব্যাংকের মোটামুটি কার্যাবলী বা অ্যাক্টিভিটিস। কিন্তু বাণিজ্যিক ব্যাংকের কার্যাবলীর সাথে কেন্দ্রীয় ব্যাংকের কার্যাবলীর কিন্তু কোনো মিল নেই। কারণ বাণিজ্যিক ব্যাংকে যেমন সাধারণ মানুষ সদস্য হতে পারে, সাধারণ মানুষ হিসাব খুলতে পারে, কেন্দ্রীয় ব্যাংকে কিন্তু সেটা হয় না বা সেটা সম্ভব হয় না। কেন্দ্রীয় ব্যাংকে হিসাব খুলতে পারবে শুধুমাত্র তালিকাভুক্ত বাণিজ্যিক ব্যাংকগুলো এবং এখানে ব্যাংকিং কার্যক্রম করতে পারবে শুধুমাত্র ব্যাংকগুলাই। সো তার এই জন্য তার কার্যাবলী বা অ্যাক্টিভিটিস এর মধ্যে একটু ভিন্নতা থাকবে, এটাই স্বাভাবিক। সেই কার্যাবলীগুলোকে মোটামুটি আমরা 5টা ভাগে ভাগ করেছি।
প্রথম কাজ হচ্ছে সাধারণ কার্যাবলী। এখন সাধারণ কার্যাবলী বলতে আমরা কি বুঝবো? সাধারণ কার্যাবলী বলতে বোঝানো হচ্ছে এখানে কেন্দ্রীয় ব্যাংক সাধারণত যে ধরনের কার্যাবলীগুলো করে থাকে, এই সাধারণ কার্যাবলীগুলোর মধ্যে কি কি আছে সেটা হচ্ছে একটা দেশের নোট ও মুদ্রা ইস্যু করা, এটা হচ্ছে সাধারণ কার্যাবলীর মধ্যে পড়বে। দেশে যত প্রকার নোট এবং মুদ্রা লাগবে সেটা কেন্দ্রীয় ব্যাংক বাজারে ছাড়ার চেষ্টা করবে নতুন বানিয়ে, যেটা আমরা কেন্দ্রীয় ব্যাংকের তত্ত্বাবধানে টাকশাল আছে গাজীপুরে, যেখানে এই ধরনের মুদ্রাগুলা তৈরি, ছাপানো এবং বাজারে ছাড়া হয়। এরপরে আছে আমাদের মূল্য স্তর স্থিতিশীল রাখা। দেশের মুদ্রা বাজারে যেন মূল্য স্তর, দ্রব্যমূল্যের দাম যেন খুব ঊর্ধ্বগতি না হয় আবার নিম্নগতি না হয়, এই বিষয়গুলোকে নিয়ন্ত্রণ করা হচ্ছে আমাদের সাধারণ কার্যাবলীর মধ্যে করবে। দেশের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা, যেটা আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। দেশে বিভিন্ন ধরনের বিনিয়োগ সংক্রান্ত কার্যাবলীর মাধ্যমে ব্যাংকিং গুলাকে সঠিক ভাবে সঠিক জায়গায় ঋণ প্রদানের মাধ্যমে যেন দেশে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়, সেই বিষয়টা খেয়াল রাখা আমাদের কেন্দ্রীয় ব্যাংকের সাধারণ কার্যাবলীর মধ্যে অন্তর্ভুক্ত। 2 নম্বর হচ্ছে আমাদের সরকারের ব্যাংক হিসাবে সম্পাদিত কার্যাবলী। কেন্দ্রীয় ব্যাংক মূলত সরকার কর্তৃক পরিচালিত এবং নিয়ন্ত্রিত হয় এবং সরকারি নিয়ম নীতির আলোকেই কেন্দ্রীয় ব্যাংক পরিচালিত হয়ে থাকে এবং কেন্দ্রীয় ব্যাংকের সকল কার্যাবলী মূলত সরকারকে কেন্দ্র করে হয়ে থাকে। তো কেন্দ্রীয় ব্যাংক সরকারের পক্ষে কাজ করে বিধায় আমাদের এই কেন্দ্রীয় ব্যাংকে বলা হচ্ছে সরকারের ব্যাংক হিসেবে সম্পাদিত কার্যাবলী। এখন সরকারের পক্ষে কেন্দ্রীয় ব্যাংক কি কি কাজগুলো করে থাকে সেগুলো একটু আমরা এক নজরে বলবো, তোমরা একটু খেয়াল করে শুনবা। প্রথম কাজ হচ্ছে তহবিল সংগ্রহ ও সংরক্ষণ। সরকারের যত রকম তহবিল প্রয়োজন হয়, টাকা পয়সা মূলধন যত রকম তহবিলের প্রয়োজন হয়, সেটা সরকারের পক্ষে কেন্দ্রীয় ব্যাংক এবং বিভিন্ন সরকারি ব্যাংকগুলা, মূলত কেন্দ্রীয় ব্যাংকের নিয়ন্ত্রণে এই তহবিলগুলা অন্যান্য সরকারি ব্যাংকগুলা সংগ্রহ করে থাকে। তারপরে তহবিলের সুষ্ঠু বন্টন, এই তহবিলগুলো যেন সুষ্ঠুভাবে বন্টিত হয় সেই বিষয়গুলো খেয়াল করা আমাদের সরকারের ব্যাংক হিসেবে সম্পাদিত কার্যাবলী। তারপরে হচ্ছে সরকারের পক্ষে আরো যে কার্যাবলীগুলো কেন্দ্রীয় ব্যাংক করে থাকে তার মধ্যে অন্যতম একটা হচ্ছে রাজস্ব আদায়। এই যে সরকারি বিভিন্ন আমরা ট্যাক্স, ভ্যাট, মূল্য সংযোজন কর বলো, যেগুলো আমরা দেই, এই অর্থগুলা সরকারের পক্ষে মূলত কেন্দ্রীয় ব্যাংকে সংগ্রহ করে বিধায় এটাকে সরকারের ব্যাংক হিসেবে সম্পাদিত কার্যাবলী হিসেবে বলা হয়েছে। এরপর আসো অন্যান্য ব্যাংকের ব্যাংকার হিসেবে সম্পাদিত কার্যাবলী। অন্যান্য ব্যাংকের ব্যাংকার হিসেবে, অন্যান্য ব্যাংক বলতে এখানে বাণিজ্যিক ব্যাংকগুলোকে বোঝানো হচ্ছে, যে কেন্দ্রীয় ব্যাংক বাণিজ্যিক ব্যাংকের পক্ষ হয়েও কাজ করে। তোমাদের হয়তো বা জ্ঞানগুলোকে আসতে পারে অন্যান্য ব্যাংকের ব্যাংকার হিসেবে সম্পাদিত কার্যাবলী বলতে কি বোঝায়। সেটা বলতে আমরা বুঝবো কেন্দ্রীয় ব্যাংক বাণিজ্যিক ব্যাংকগুলোর পক্ষে যে ধরনের কার্যাবলীগুলো করে থাকে সেগুলোকে বলা হয় অন্যান্য ব্যাংকের ব্যাংকার হিসেবে কার্যাবলী। সেই কার্যাবলীগুলো কি কি ধরনের হয়? নতুন ব্যাংকের তালিকাভুক্তিকরণ, যদি কোনো নতুন ব্যাংক তালিকাভুক্ত হতে চায় তাহলে সেটা কেন্দ্রীয় ব্যাংকের একটা কার্যাবলীর মধ্যে পড়বে। নতুন ব্যাংকের শাখার অনুমোদন, নতুন কোনো ব্যাংক যদি হয় তার শাখা অনুমোদনের ক্ষেত্রেও কেন্দ্রীয় ব্যাংক একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তার পরবর্তীতে আমাদের আসবে সেটা হচ্ছে হলো গিয়ে নিকাশ ঘর। বাণিজ্যিক ব্যাংকগুলো যদি নিজেদের মধ্যে আর্থিক লেনদেনে দেনাপাওনা নিষ্পত্তিতে কোনো সমস্যার সৃষ্টি হয় তখন নিকাশ ঘরের মাধ্যমে কেন্দ্রীয় ব্যাংক সেই সমস্যাটা সমাধান করার চেষ্টা করে দিবে। এই ধরনের কার্যাবলীগুলো কেন্দ্রীয় ব্যাংক অন্যান্য ব্যাংকের ক্ষেত্রে করে থাকে। উন্নয়নমূলক কার্যাবলী, দেশের শিল্প কৃষি উন্নয়ন বলো, দেশের সার্বিক অর্থনৈতিক অবস্থার উন্নয়ন বলো, অথবা দেশের বাণিজ্যিক ব্যাংক এবং বিভিন্ন সমবায় ব্যাংকের যে উন্নয়ন ঘটানো দরকার সেই ক্ষেত্রে যে ধরনের কার্যাবলী কেন্দ্রীয় ব্যাংকের করতে হবে সেই সবগুলি তারা কেন্দ্রীয় ব্যাংক করে থাকে। এই জন্য এটাকে বলা হচ্ছে উন্নয়নমূলক কার্যাবলী। অন্যান্য কার্যাবলীর মধ্যে আমাদের আছে যে প্রথমে 1 নম্বর আছে গবেষণা। সেটা হচ্ছে গবেষণা বলতে আমরা কি বুঝবো? এই যে কেন্দ্রীয় ব্যাংক বিভিন্ন মুদ্রা ব্যবস্থাপনা সম্বন্ধে বা অর্থনৈতিক ব্যবস্থাপনা সম্বন্ধে বিভিন্ন গবেষণা করে। সেই গবেষণা কিরকম? যেমন আগে কখনো আমরা 1000 টাকার নোট দেখিনি, 2012 সালের পর থেকে আমাদের 1000 টাকার নোট বাজারে আসছে। এই এখন 1000 টাকার নোট কেন বাজারে ছাড়া দরকার হলো? মূলত বড় বড় ব্যবসায়ী যারা আছে তাদের অর্থ ক্যারি করতে বা অর্থ বহন করতে যেন তাদের সুবিধা হয়, সেই সুবিধা দেওয়ার জন্য তাদেরকে এই 1000 টাকার নোট বাজারে সরবরাহ করা হয়েছে। এরকম গবেষণামূলক বিভিন্ন কাজ কেন্দ্রীয় ব্যাংক করে থাকে। 2 নম্বর হচ্ছে বিভিন্ন ধরনের রিপোর্ট তৈরি এবং প্রকাশ। এখন কি ধরনের রিপোর্ট তৈরি করবে? এই যে জিডিপি সংক্রান্ত, দেশের বর্তমান জিডিপি কত বা ভবিষ্যতে কিরকম হতে পারে এই সম্বন্ধে বিভিন্ন রিপোর্ট তারা তৈরি করবে। আবার যেমন বলা যায় যেমন এশিয়া মহাদেশে এখন বাংলাদেশ বৈদেশিক মুদ্রা রিজার্ভের দিক থেকে এখন দ্বিতীয় অবস্থানে বাংলাদেশ অবস্থান করতেছে। এই ধরনের রিপোর্টগুলো কিভাবে তৈরি হয় বা কে তৈরি করে? এগুলো তৈরি করাও কিন্তু আমাদের কেন্দ্রীয় ব্যাংকের একটা কার্যাবলী। এছাড়া এই ধরনের রিপোর্টগুলো তৈরি করার পরে এগুলাকে সংগ্রহ করা এবং বিভিন্ন প্রতিষ্ঠানের কাছে সরবরাহ করা আমাদের কেন্দ্রীয় ব্যাংকের একটা অন্যতম কাজ। সো প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা কেন্দ্রীয় ব্যাংকের কার্যাবলী পর্যন্ত আজকের ক্লাসটা বুঝতে পেরেছো। আমরা পরবর্তী ক্লাসে ঋণ নিয়ন্ত্রণ পদ্ধতি সম্বন্ধে এবং বাকি বিষয়গুলো সম্বন্ধে আমরা আলোচনা করব। আশা করি সকলেই আমাদের সাথে থাকবে এবং বাসায় থাকবে এবং সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।